হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের উদ্যোগে শারদ সম্মান 2024 অনুষ্ঠিত হয় 16 নভেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনপ্রিয় গল্পকার বিপ্লব গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অনুষ্ঠানের অতিথিরা। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার। আজকে আমাদের হেডলাইন্স ত্রিপুরা শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠান, 14তম বর্ষপূর্তি। খুব দীর্ঘ এই যে পথ চলা, আমাদের এই পথ চলা আজকে ত্রিপুরার ঘরে ঘরে মানুষ জানে যে আমাদের কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে আমরা দেশের গোটা বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি এআই নিউজের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা এআই নিউজ চালু করেছি। আপনারা জানেন উড়িষ্যার পর পূর্ব ভারতে একমাত্র চ্যানেল যে এআই প্রযুক্তি আছে। আমরা একদিন বলেছিলাম আমরা গোটা দেশে যাব, কারণ ত্রিপুরা যে ডেভেলপমেন্ট কাজ চলছে, এই ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নের কাজ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা গোটা দেশে ছড়িয়ে দিতে চাই। এই জায়গাটা আমরা সফল হয়েছি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য জ্ঞাপন করেন। হেডলাইন্স ত্রিপুরা প্রতি বছর এরকমই একটা জমকালো অনুষ্ঠান ওনারা করে থাকেন এবং শারদ সম্মান দিয়ে থাকেন। এই বছরও তার ব্যতিক্রমী নয় এই অনুষ্ঠানের, এবং আমি এই হেডলাইন্স ত্রিপুরার যে সফলতা কামনা করছি এবং আশা করি প্রতি বছর এবং আগামী বছরগুলিও আরো সুন্দরভাবে তারা অর্গানাইজ করবে এবং এটাকে একটু উৎসাহিত করা। শারদ সম্মান করা মানে আমাদেরকে উৎসাহিত করা যে আমাদের এই রাজ্যের সরকার যে এই উৎসবগুলিকে আমাদের মুখরিত করার জন্য যে প্রয়াস করেছেন, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। আইন শৃঙ্খলা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই শারদীয়া দুর্গা উৎসবই হোক, কালী পূজা হোক, এই দিনগুলি এবং মেলা হোক, বিভিন্ন অনুষ্ঠান আমরা এই ত্রিপুরা রাজ্যে করতে পারি এবং মেলবন্ধনের মাধ্যমে জাতি জনজাতি সকল অংশের মানুষের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানগুলি করতে পারি। ইতিমধ্যে দেশের জনপ্রিয় চলচ্চিত্র লাপাতা লেডিসের গল্পকার ভূমিপুত্র বিপ্লব গোস্বামীর হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। চেক উনি তুলে দিচ্ছেন শ্রী বিপ্লব সেনগুপ্ত, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের একনিষ্ঠ এবং নিয়মিত দর্শক। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন অর্থরাশি। মানিক সাহা মহোদয়ের হাতে কিছু পুস্তক উপহার দিচ্ছেন শ্রী ঋত্বিক মুখার্জি, বরিষ্ঠ সাংবাদিক, কলকাতায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের যিনি পরিচালক। সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজকে অনুরোধ করব ওনার বহু মূল্যবান বক্তব্য রাখার জন্য। একটি নিউজ চ্যানেল বলতে গেলে এক যুগ আগে তৈরি, এক যুগ অর্থাৎ 12 বছরে বলা হয় এক যুগ। সেই 12 বছর আগে যার পথ চলা শুরু, আর খুব সহজ তো নয় এই কারণ এমন একটি ফিল্ড যার সকাল থেকেই দেখবেন সবসময় ব্রেকিং নিউজ, সবসময় যেখানেই তারা তাকাবেন সবসময় ব্রেকিং, যে কোনো জায়গায় যে কোনো চ্যানেল দেখবেন সবসময় ব্রেকিং। এই এত ব্রেকিং এর মধ্যে যে আনব্রেকড হয়ে থাকা, এটি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেটার জন্য খুব আত্মপ্রত্যয়ের প্রয়োজন হয়। আর এই আত্মপ্রত্যয়টা আসে কি করে? স্বামী বিবেকানন্দের কথায়, দেখ পরের জন্য সামান্য যদি কিছু করিস, ভেতরে সিংহ বিক্রম জেগে ওঠে। হেডলাইন্স ত্রিপুরার প্রণববাবুর সাথে আমার আলাপ কিন্তু এরকমই, পরের জন্য কিছু করা
সেই এরকম এক অনুষ্ঠানে বলতে গেলে তিনি নিজে থেকে এসে আলাপ করে তিনি নিজে কাছের মানুষ হয়েছেন। করোনার সময় তো আমি প্রায় 4 বছর আগে এখানে যখন আসি, সেই সময় নাইট কারফিউ ইত্যাদি অনেক কিছু চলছে। স্বাভাবিক করোনার সময় আপনারা দেখেছেন মহামারীতে কিরকম অবস্থা। সেখানে আমরাও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যেরকম পারি মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলাম। আর হেডলাইন ত্রিপুরাকে তখন দেখেছি নানা রকম, বিশেষ করে এই চিকিৎসার বিভিন্ন কলকাতার বিভিন্ন ডাক্তারদের এনে কত রকম যে চিকিৎসার ব্যবস্থা করা আর তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেরকমই একটি অনুষ্ঠান থেকেই ওনার সাথে আমার আলাপ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই লাপতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামী। আমার অত্যন্ত ভালো লাগছে যে হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার এবং সম্পাদক এডিটর প্রণব সরকার মহাশয় এই সুযোগ করে দিলেন আমাকে আজকে হেডলাইন্স ত্রিপুরার শারদ সম্মান অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হওয়ার এবং মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গুণীজনদের সামনে দাঁড়ানোর। এই ত্রিপুরা থেকেই আমি, এখানে আমার জন্ম, এখানে আমার লেখাপড়া, স্বপ্ন দেখা। আমাদের এই সুন্দর ত্রিপুরার প্রতিটি উপাদান, শৈল্পিক উপাদান, জীবন শৈলী আমাকে উদ্বুদ্ধ করেছিল, স্বপ্ন দেখিয়েছিল একসময় আমি সিনেমা নিয়ে পড়াশোনা করব। এবং তারপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি পড়ার সুযোগ পাই। এই মুহূর্তে আমার লেখা এবং আমার পরিচালনার, আমার সম্পাদনার অনেকগুলো কাজ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। জার্মানি, ফ্রান্স এবং ইউএসএ, কানাডা, জাপান, বহু জায়গায়। খুব ভালো লাগছে, এটা জাস্ট ইনফরমেশন হিসেবে বলছিলাম। অত্যন্ত ভালো লাগছে এই ইভেন যে রিসেন্টলি অস্কার অ্যাওয়ার্ডের জন্য ভারতের একমাত্র এন্ট্রি, অফিসিয়াল এন্ট্রি হয়েছে লাপতা লেডিস, যে সিনেমাটা আমি লিখেছি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে যে আনন্দ আমি পেয়েছি, যে সুখ আমি পেয়েছি, আজকে সেই ত্রিপুরাতে ফিরে এসে আপনাদের মুখোমুখি হয়ে, গুণী মানুষদের, সম্মানীয় মানুষদের মুখোমুখি হয়ে সেই একই রকমের আনন্দ, ভালো লাগা আমার ভেতরে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে ওনার বহু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এরকম একটা দিনে, বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় আমরা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ। সত্যি সবসময় আমরা বসে থাকতাম, কি ব্রেকিং নিউজ, এখনো চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা, এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান, সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু কর্তব্য। আর এবার সেই পুরস্কার প্রদানের পালা। করতালি দিয়ে আজাদ হিন্দ ক্লাবের
জন্য একটা জোরে হাততালি। অসাধারণ তাদের এবারের উপস্থাপনা ছিল। ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে লক্ষ্মীনারায়ণ ক্লাব কমলপুরের অরবিন্দ সংঘ শারদ সম্মান শক্তির আরাধনায় নারী ক্যাটাগরিতে পুরস্কার শারদ সম্মান হেডলাইন্স ত্রিপুরার পুরস্কার তুলে দিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ। শ্রী রতনলাল নাথ মহোদয় এই পুরস্কার তুলে দিচ্ছেন বিলোনিয়া কালীবাড়ি ক্লাবের প্রতিনিধিদের হাতে। পুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, অনুরোধ করব যারা প্রতিনিধিরা রয়েছেন পুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের মঞ্চে আসার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে এই সেরা পুরস্কার তুলে দেওয়ার জন্য সংহতি ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন অনুরোধ করব, সংহতি ক্লাবের যারা প্রতিনিধিরা রয়েছেন সেরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। তারপরে বেচব সেরা অজাব বেচব তাকলাইনি বিশু সংহতি ক্লাব চিরি দৌড়িনি অবরোধ বরকনি ক্লাব তাকলাই মানখা অশ্বকাত্ন ইয়াফরি দবো তিরিনি পান্দানি নারওয়াই। আমরা রাজ্যের মাননীয় আসন গিয়ে যে মঞ্চ জুয়েলার্স পাওয়ার্ড বাই হসপিটালস হেলথ কেয়ার পার্টনার শনিবার সন্ধ্যায় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ज्वाला सी चलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाह क्या उसका रूप कैसा है और कैसा परिणाम है। धरती अंबर सितारे उसकी नजरें उतारे, घर भी उससे डरारे उसकी नजरें उतारे। करता साया तेरा हे देवासी गणेश, देवासी गणेश, देवासी गणेश, देवासी गणेश। অনুরোধ করব লাপতা লেডিস সিনেমার কাহিনীকার শ্রী বিপ্লব গোস্বামীকে মঞ্চে আসার জন্য। উনি এই শারদ সম্মান তুলে দেবেন। আলবার্ট ক্লাবের হাতে এই আমার পাড়া সেরা পুজো ক্যাটাগরিতে হেডলাইন্স ত্রিপুরার শারদ সম্মান 2024-এর পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার জয় চক্রবর্তী সমাজ কল্যাণ সংঘের যারা প্রতিনিধিরা রয়েছেন। জোরে করতালি। প্রধান পাড়া সামাজিক সংস্থা বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে সাপ্তাহিক সংস্কৃতি হাট শুরু হয়েছিল গত বছর। প্রতি রবিবার সেনপাড়ায় এই সাপ্তাহিক সংস্কৃতি হাট বসে থাকে। সেখানে ত্রিপুরার সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয় নাচ গান এবং খাওয়া দাওয়ার মাধ্যমে। শান্তিনিকেতনের সোনাঝুরি ঘাটের প্রেক্ষাপটে এই হাট তুলে ধরার চেষ্টা। এই গোটা বিষয় নিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন, আজকে যে এখানে এই যে সংস্কৃত হাট হচ্ছে এটা তো প্রায় 1 বছর হতে চলছে। তো পরিকল্পনা কোথায় আসলো আপনার, কীভাবে এই পরিকল্পনা করলেন আপনি? আমরা বাংলা সংস্কৃতি বলয়, যেটা শুধু আগরতলা না সমগ্র বাংলা বলয়ের বিভিন্ন জায়গায় আছে, আমাদের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন দিক আছে। এর মধ্যে একটা হচ্ছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সেনপাড়ার সাপ্তাহিক সংস্কৃতি হাটটা আমাদের প্রথম সাপ্তাহিক সংস্কৃতি হাট। গত বছর 2023 সালের 10ই ডিসেম্বর তারিখে মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা যাত্রা শুরু করেছিল। আজকে 1 বছর হতে চলেছে। কনসেপ্টটা মূলত হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এবং বাংলার বা এই অঞ্চলের যে উৎসব পার্বণগুলো আছে
এই দুটোকে একসাথে করে একটা ভিন্ন কনসেপ্টে, একটা ব্যতিক্রমী কনসেপ্টে এটা আমরা এখানে করছি প্রত্যেক রবিবারে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন পর্যন্ত 51টা রবিবার, আজকের রবিবার নিয়ে যাচ্ছে, 51টা রবিবারের 51টা রবিবারেই এখানে এই ধরনের আজকে যেমনভাবে দেখতে পাচ্ছেন তেমনভাবে সংস্কৃতি হাট বসেছে এবং প্রচুর মানুষ আসছে। এর মাধ্যমে আমরা 3টা বিষয়, একটা হচ্ছে আমাদের সংস্কৃতি চর্চা মানে শুধুমাত্র বিনোদন না, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, কর্মশৈলী, জীবনগাথা এইগুলোকে সামনে তুলে ধরে। এটা দিয়ে এই সংস্কৃতি চর্চাটা আমরা এখানে করি। এর পাশাপাশি এসএইচজি গ্রুপগুলো তারা বাংলা খাবার, বাংলা পোশাক, আমাদের নৃগোষ্ঠীদের খাবার দাবার, নৃগোষ্ঠীদের পোশাক এগুলো এখানে বিক্রি করছেন। প্রায় 40টা ফ্যামিলি, তাদের একটা আর্থিক সংস্থানের ব্যবস্থা হচ্ছে প্রতি মাসে। অ্যাভারেজ 7 থেকে 8 হাজার 10 হাজার টাকা করে নেট প্রফিট করছেন। এর মানে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে। এবং তার তৃতীয় নাম্বারটা হচ্ছে যে আমরা দেখেছি প্রতি রবিবারে অন্তত 2% মানুষ তারা রাজ্যের বাইরে থেকে আসছেন। এর মানে সাংস্কৃতিক পর্যটনকে এই ধরনের কর্মসূচিগুলো বাহবা দিচ্ছে। এইভাবেই আমরা এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সিনিয়র সিটিজেনদের কোনো বসার ব্যবস্থা বা উদ্যোগ আপনারা নিয়েছেন কি? এখানে আমাদের একটা সিস্টেম হচ্ছে, সাধারণ যে হাটগুলো হয় অন্যান্য বিশেষ অনুষ্ঠান বাদ দিলে পরে আমরা এখানে কোনো চেয়ারের ব্যবস্থা করি না, বাঁশের মাচা। প্রচুর সিনিয়র সিটিজেনরা আসেন, 8 থেকে 80 আমাদের ঝুমুর নৃত্যের সাথে 8 থেকে 80 সবাই মিলে নৃত্য করেন। বয়স্ক মহিলারা নৃত্য করছেন। এরকম বিভিন্ন সময় দেখা গেছে, প্রত্যেক রবিবারে দেখা গেছে প্রচুর 8 থেকে 80 সবাই মিলে এখানে নৃত্যে মাতছেন এবং তাদের বসার জায়গা, মাচাগুলো আছে। আমরা খুব সুশৃঙ্খলভাবে এই বিষয়গুলো মেনটেন হচ্ছে। সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছেন কি? এখানকার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী ওনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে শেডগুলো করে দিয়েছেন, আমাদের কিছু বাদ্যযন্ত্র দিয়েছেন, এখানে শৌচাগার নির্মাণ করে দিচ্ছেন। এর বাইরে এখনও পাইনি, কিন্তু ভবিষ্যতে হয়তো পাবো। কিন্তু সবচাইতে বড় বিষয় আমরা মানুষের যে সহযোগিতাটা, মানুষের যে ইনভলভমেন্ট, এটা বিশাল পাচ্ছি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এত বড় সাংস্কৃতিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মযজ্ঞ সরকারি স্তরে কিংবা বেসরকারি স্তরে এর আগে হয়নি। এটাই হচ্ছে প্রথম এবং এই কারণে আমরা এই সাপ্তাহিক সংস্কৃতি হাটকে ঐতিহাসিক সংস্কৃতি হাট হিসেবে চিহ্নিত করি। পরিবহনের কি ব্যবস্থা আছে? টিআরটিসি কর্তৃপক্ষ শুরু থেকেই আমাদেরকে শুধু রবিবার দিন ওনারা বাস সার্ভিস দিয়েছেন, জিবি থেকে অটো সার্ভিস আছে। আমরা ভেহিকেলস দপ্তরের সাথে আলোচনা করছি শহর থেকেও যাতে অটো সার্ভিস করা যায়। এখানে যে শিল্পীরা আসছেন যে তারা কি স্বেচ্ছায় আসছেন? সবাই ভলান্টিয়ারি আসছেন, নিজের গাটের পয়সা খরচা করে তারা এখানে এসে প্রোগ্রাম করেন। তাদেরকে আমরা টিফিনটা পর্যন্ত দিতে পারি না, তারা নিজেদের পকেট থেকে টিফিন কিনে খায়, নিজেদের পকেট থেকে ভাড়া দেয়, এখানে আসে পারফর্ম করে, সবাই মিলে আনন্দ করে, বাংলা সংস্কৃতিকে, আমাদের নৃগোষ্ঠীদের সংস্কৃতিকে উদযাপন করে এবং তার মাধ্যমেই এই সংস্কৃতি হাট এগিয়ে চলছে। কেউ যদি আর্থিক সাহায্য করতে চায় কিভাবে করবে? আমাদের যা সিস্টেম আছে, ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে করতে পারে। সারা ভালোই পাচ্ছেন? খুব সাড়া পাচ্ছি। নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদেরকে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যে শিল্পীরা আছে তাদের জন্য আপনার কি আবেদন থাকবে? আমরা এখানে ইতিমধ্যেই 5টা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছি। বাংলা সংস্কৃতি বলয়ের সদস্যরা তাদেরকে এসে প্রশিক্ষণ দিচ্ছেন এবং যাদের যেই প্রশিক্ষণ শিবিরগুলো হচ্ছে, এই ধরনের ফ্যামিলি, যেই ফ্যামিলির ধরুন মা বাড়িতে মানুষের বাড়িতে কাজ করেন, বাঁশের কামলার কাজ করেন বাবা, এই ধরনের ফ্যামিলিগুলো থেকে বাচ্চাদেরকে নিয়ে আসছি এবং তারা জীবনেও সংস্কৃতি চর্চার সাথে যুক্ত ছিল না। তাদেরকে এনে আজকেই আপনারা দেখতে পারবেন যে প্রচুর দারুণ পরিবেশনা এখন তারা করছে। সরকারি প্রচুর অনুষ্ঠানে তাদেরকে চান্স করে দেওয়া হচ্ছে। তো আমরা নতুন শিল্পীদেরকে এবং সবচাইতে বড় বিষয় শহর কেন্দ্রিক সংস্কৃতি চর্চাকে আমরা গ্রামে নিয়ে এসেছি, আবার গ্রামকে আমরা শহরে নিয়ে যাচ্ছি। এই আদান প্রদানটা আমরা করছি। আবেদন কি থাকবে?
ত্রিপুরাবাসীর প্রতি আবেদন, যে সংস্কৃতি আমাদের রুটকে চেনায়, আমাদের শেকড়কে চেনায়, সেই সংস্কৃতির জয়গান করুন সবাই মিলে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সংস্কৃতি বলয়ের সহযোগিতায় লালন উৎসব অনুষ্ঠিত হয় 24 নভেম্বর সেনপাড়া দেবরাম ঠাকুর পাড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি দেবাশিস ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশিস বর্ধন রায় এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা কামনা সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অমৃত দেববর্মা। যে এটা একটা মনোরম পরিবেশে যে একেবারে মাটির সংস্কৃতি এখানে তারা সৃষ্টি করেছেন, এটাকে আমরা মান্যতা রেখে আমাদের জেলা পরিষদের, আমাদের ডিস্ট্রিক্টের যে কালচারাল অ্যাডভাইজারি কমিটির আমরা সিদ্ধান্ত নেই, এই সংস্কৃতি বলয়ের হাতে আমরা এবারে লালন উৎসব আমরা উদযাপিত করব। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। এই সাপ্তাহিক সংস্কৃতি হাট চলছে। এই ঐতিহাসিক সংস্কৃতি হাটে আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের যে লালন উৎসব, এই লালন উৎসবের যিনি উদ্বোধক, তিনি শুধুমাত্র উদ্বোধক বা এই এলাকার মাননীয় বিধায়ক, বিষয়টা শুধুমাত্র এইটুকু নয়, আমরা একটা বিশেষণে বিশেষায়িত করেছি ওনাকে সংস্কৃতি বন্ধু। সংস্কৃতি বন্ধু রতন চক্রবর্তী আমাদের সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো আছে, আমাদের যে লিফলেটগুলো আছে, সেই লিফলেটগুলোতেও
আমরা এই শব্দটা ব্যবহার করেছি ওনার ক্ষেত্রে সংস্কৃতি বন্ধু, যার সহচর্যে সাপ্তাহিক সংস্কৃতি হাট আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে এসে যতটুকু দেখলাম এখানে মনে হলো যেন একটা ছোট্ট শান্তিনিকেতন গড়ে উঠছে। শান্তিনিকেতনে দেখেছি শনিবার এবং রবিবারে একটা মেলা হয়, খুব ভালো লাগে। নানা ধরনের নাচ গান থাকে, বেচা বিক্রি থাকে। শনিবার রবিবারটা এই দিনটি ওই জায়গায় কাটাতে খুব বেশ ভালোই লাগে। তো এই ধরনের একটা কনসেপশন নিয়ে উনি এখানে এই জিনিসটা করতে চেয়েছেন, খুবই ধন্যবাদ ওনাকে। আনন্দের ব্যাপার, সবাই মিলে যদি আমরা করতে পারি। আগরতলা শহর আস্তে আস্তে এটা কনজাস্টেড হয়ে যাচ্ছে, সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থাটা খুবই কম। শহরের বাইরে যদি আমরা এটাকে করতে পারি তাহলে যারা সংস্কৃতিপ্রেমী মানুষ আছেন তাদের খুব ভালো হবে। এই মাঠটা আমাদের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই স্বপ্নের সফল রূপ দেখার জন্য একটু একটু করে পর্দা উন্মোচিত হচ্ছে, আলোয় আলোকিত হচ্ছে। আমাদের অনেক দ্বিধা ছিল, সংশয় ছিল। প্রথম সেবকরা যখন এসে প্রপোজাল দিল, আমিও সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি মানসিকভাবে, কিন্তু সন্দেহ ছিল যে একটা অন্ধকারে ডুবে থাকা এলাকার মধ্যে নতুন করে যে আলোর ঝর্ণা বইয়ে দেওয়া, এখানে এমন একটা জায়গা যেটার মধ্যে সমস্ত ধর্মের মানুষ বাস করে, সংখ্যাগুরু, সংখ্যালঘু, জনজাতি, পশ্চিমারা। তো এছাড়া একটা সময় এই জায়গাটা একটা মানে ভয়ঙ্কর জায়গা ছিল, ভয়ে মানুষ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতো না, নেশার সাম্রাজ্য ছিল। এখনো যে নেই তা না, কিন্তু অনেক কমে গেছে, কারণ এখানকার বাচ্চাগুলোকে এমন সুন্দরভাবে ট্রেন আপ করেছে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের মা বাবারাও স্বপ্ন দেখা শুরু করেছে। কাজে সবার স্বপ্ন যদি সম্মিলিতভাবে এক জায়গায় মিলে যায় তাহলেই আগামী ভবিষ্যৎ গড়ে উঠবে। কলাধারার বার্ষিক অনুষ্ঠান পরম্পরা অনুষ্ঠিত হয় 16ই নভেম্বর রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা স্টেট কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, গভর্নমেন্ট মিউজিক কলেজের প্রিন্সিপাল মনিকা দাস এবং রাজ্যের বিশিষ্ট তবলাবাদক কালীপদ ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। কলাধারার পক্ষ থেকে স্বাগত ভাষণ রাখেন প্রসেনজিৎ নন্দী। তাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আপনারা অনুষ্ঠানের শেষ অবধি আপনারা অনুষ্ঠান দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন। ধন্যবাদ, নমস্কার। অনুষ্ঠানে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। একটু তাই বলা উচিত, আমি কতক্ষণ আগেও আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলাপ করেছিলাম যে গান বাজনার ব্যাপারটা ত্রিপুরা তথা আগরতলাতে 0 পয়েন্টে এসে গেছে। দের ইজ নান, একটি লোক নাই ভালো ট্রেনার হিসাবে, এবং সেই ভালো ট্রেনার এনে ওয়ার্কশপ করার জন্য বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী আমাদের সঙ্গীত কলেজের প্রিন্সিপাল মনিকা দাস মহোদয়া চেষ্টা করছেন। আরও উনি চেষ্টা করার জন্য ওনাকে আমরা অনুরোধ করেছি যে আরও কিছু কিছু করেন, তাহলে যদি কিছু ট্যালেন্ট থাকে বেরিয়ে আসবে। তো কাজেই যদি আমরা সেই দিকে নজর না দিই তাহলে ভালো ভালো ছেলেমেয়েরা, যাদের ট্যালেন্ট আছে, ট্যালেন্টেড ছেলেমেয়েরা বেরোতে পারবে না। আজকের যে অনুষ্ঠান, এটা কলাধারার বার্ষিক অনুষ্ঠান। সত্যি এই জাতীয় অনুষ্ঠানে খুব বেশি কথা বলার হয়তো প্রয়োজন নেই। আমিও খুব কিছু বলবো না, আমি শুধু বলবো এই যে আমাদের রাজ্যের সংস্থাগুলো
যারা সংস্কৃতিকে নিয়ে কাজ করে চলেছে এবং আগামী দিনের আরও বেশি করে কাজ করার প্রতিশ্রুতি রাখছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ তারা যেমন একদিকে একটু আগে বলে গেলেন যে পরম্পরাকে তারা অনুসরণ করছেন, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে সাংস্কৃতিক ধারা লালন করা হয়, সেই লালিত ধারাকে আরো উৎকর্ষ করে পরের প্রজন্মে নিয়ে যাওয়ার দায়িত্ব তারা নিয়েছেন। সঙ্গীত এমন একটি বিষয় যেটা শুধু মিলনের আবহ তৈরি করে, আত্মাকে উজ্জীবিত করে, প্রাঞ্জল করে, স্বচ্ছ রাখে, সঠিক পথে পরিচালিত করে এবং সেই আরাধনার পথে যারা ধাবিত হয় তারা এই অভ্যাসের মাধ্যমে, এই অনুশীলনের মাধ্যমে ব্রহ্ম থেকে পরম ব্রহ্মের খোঁজে নিজেদেরকে সতত নিয়োজিত রাখেন। এবং এই যে সঙ্গীতের এই পরম্পরা, যে অনুষ্ঠানের নামকরণ আজকে, সত্যি ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে পরম্পরাগতভাবেই এই সঙ্গীতের ক্রমবিকাশ ঘটেছে এবং আজও ঘটছে। আমরা যদি সেই বৈদিক কিংবা উপনিষদের যুগ থেকে দেখি, গুরু বিনা জ্ঞান নেই, এই বিষয়টা আমরা সবাই উপলব্ধি করি এবং এই গুরুর বিভিন্ন স্বরূপ বিভিন্নভাবে উত্থাপিত হয়েছে। তিনি গুরু, যিনি আমাদের পথ প্রদর্শন করেন, পথ দেখান, সঠিক পথে পরিচালিত করেন এবং আমরা যারা তাদের শিষ্য, তাদের জীবন নির্মাণ কাজে যারা নিয়োজিত হন, তারাই প্রকৃত গুরু। ভালো ভালো ট্যালেন্ট ক্লাস 9-এর চাপে কোথাও হারিয়ে যাচ্ছে। কথা আর বাড়াই না, কলাধারের পক্ষ থেকে আমি বনশ্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালী কাকু, আমার খুব প্রিয় এবং কাছের সুব্রত দা এবং মনিকা ম্যাডাম, ধন্যবাদ। আপনারা কলাধারার এই প্রোগ্রামে এসছেন। কলাধারার এটা প্রথম প্রয়াস। আমার সামনে জহর কাকুও আছে, ধন্যবাদ কাকু, তুমি এসছো। আমার খুব ইচ্ছে ছিল শশীকলা কেন্দ্রের ওদের বলা, সুবল কাকুকে ফোনও করেছিলাম, যেহেতু বাবার খুব কাছে ছিল, তো সুবল কাকু একটু প্যাক শিডিউল আসতে পারেনি। তো আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার সাংস্কৃতিক পর্ব শুরু করতে যাচ্ছি। আশীর্বাদ করবেন যেন বাকি পর্বটা ভালো যায়। ধন্যবাদ। অনুষ্ঠানে কলাধারার সকল শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। वासुदेवा देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज।